পরীক্ষা চলাকালীন সময়ে। তো যিনি ভিকটিম তিনি আমার আপন ছোট বোন তাহমিনা আক্তার। তো আমরা তার কাছ থেকে সেই ঘটনাটা শুনতে চাই এবং এতদ সংক্রান্ত যে আলোচনাগুলো হয়েছে সেই ব্যাপারগুলো যেন সে বলে, আমরা স্পষ্টভাবে তার কাছ থেকে শুনতে চাই। তাহমিনা, তুমি বলো। আসসালামু আলাইকুম, আমি তাহমিনা আক্তার তামান্না, সেশন 2022-23 বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে থেকে আমাদের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে সকাল 9টা থেকে। আজকে আমি যখন পরীক্ষা শুরু করার কিছুক্ষণ পরে যখন টিচার খাতা সাইন করতে আসবেন, তখন কর্তব্যরত যে স্যার ছিলেন উনি আসেন, মানে আমার সামনে করে সাইন করার পর আমার কাছে আসেন। তখন স্যার আমার কাছে অ্যাটেন্ডেন্স শিটটা দেন আর আমাকে আমার খাতাটা নিয়ে যান সাইন করার জন্য। তখন স্যার আমাকে বলেন যেন আমি মুখ খুলি। আমার মেকআপ করা ছিল, তখন আমি কিছু বলতে পারতেছিলাম না, কারণ আমি যে না করবো তো আমি ওই ওয়েটা পাচ্ছিলাম না যে স্যার কীভাবে না করবো। তো আমি দাঁড়িয়েছিলাম মাথা নিচু করে। তখন স্যার আমাকে আবার বলে যে তুমি বসো, মুখটা খুলো, আমার তো চেক করতে হবে। আমার আসলে হাত পা কাঁপতেছিল তখনই, আমি তখন মাথা নিচু করেই থাকি। তখন স্যার আমাকে আবার বলে যে কোনো সমস্যা কি না। তখন আমি বলছি যে জি স্যার। তখন স্যার জিজ্ঞেস করে যে মুখ খুলবা না। তখন আমি বলছি যে জি না স্যার। তখন হচ্ছে কি আসলে ওই মুহূর্তে মাথা কাজ করতে না যে কীভাবে কী বলা যায়। তার উপর ফাইনাল পরীক্ষা। এরপর স্যার বলে আচ্ছা ঠিক আছে। তখন স্যার আমার কাছে অ্যাটেন্ডেন্স শিটটা নেয় আর আমাকে মানে খাতাটা ফেরত দিয়ে বলে ঠিক আছে তোমারটা একটু পর সাইন করছি। তারপর স্যার চলে যান। আমার তো তখন অনেক টেনশন হচ্ছিল, বুঝতে পারতেছিলাম যে কিছু একটা হতে পারে। তখন সামনে চেয়ারম্যান স্যার ছিলেন। পরে স্যার ওনাদের কাছে যান, গিয়ে কথা বলেন। আমি বুঝতেছিলাম যে আমার বিষয়ে কথা হইতেছে। তখন ওইখান থেকে চেয়ারম্যান স্যার উঠে আসেন একটু পরে। চেয়ারম্যান স্যার উঠে এসে তারপর গিয়ে একটু পরে আমাদের যে এক ম্যাম, উনি ম্যাম আসেন। ম্যাম এসে পরে জিজ্ঞেস করেন যে কী সমস্যা, আমাকে ম্যাম দাঁড়া করে জিজ্ঞেস করেন। পরে আমি বলতেছি যে কী সমস্যা, স্যার খাতা সাইন করাতে দাও নাই কেন, মুখ দেখাবা না। তখন আমি বলি যে না করি আর কি। পরে ম্যাম সাইন করেন। সাইন করার সময় আসলে আরও কিছু কথা বলেন যে আসলে এটা তো নিয়ম, মুখ খুলতে হবে, মুখ না খুললে মানে দেখবো কীভাবে বা চিনবো কীভাবে, যেটাই হোক যে আমাদের যে প্রচলিত নিয়মগুলো আছে ওগুলো আর কি ম্যাম বলেন। তো বলার পরে সাথে চেয়ারম্যান স্যারও ছিলেন, উনিও বেশ কিছু কথা বলেন আর কি। আমি ইতিমধ্যে একটা ফেসবুক পোস্টে বিষয়টা বলেছি। তো বলার পরে গিয়ে ওনারা চলে যান আমার খাতা সাইন করে। তো ম্যামকে আমি মুখ দেখিয়েছিলাম। ম্যাম আমাকে দেখতে যান আইডেন্টিফাই করার জন্য। পরে আমি এক পাশ ফিরে ম্যামকে মুখ খুলে দেখিয়েছি। দেখানোর পরে ম্যাম আমার খাতা সাইন করেছেন। সাইন করে তারপর গিয়ে ম্যামরা চলে যান। তখন আসলে আমি মানে ভয়েই হোক আর যে কারণে আমার কান্নাকাটি অবস্থা শুরু হয়ে গেছিলো। ম্যাম আমাকে বুঝান যেন গিয়ে এইটার প্রভাবটা যেন আমার পরীক্ষা খাতায় না পড়েন। ম্যাম আমাকে বলেন যে ভালো করে পরীক্ষা দাও, এই বিষয়ে আমরা পরে কথা বলবো বা কিছু। ম্যাম এভাবে বুঝান আমাকে যে এটা তো আসলে নিয়ম, কিছু করার নাই বা এরকম একটা কথা। তো যাই হোক, এরপরে তো শেষই হলো। এরকম ঝামেলা হওয়ার পরে আমি আর ম্যামের সাথে পরে দেখা করি নাই, চলে আসছি রুমে আর কি। আসার পরে আমার এই বিষয়টা প্রতিবাদ করা উচিত। আমি এই বিষয়টা নিয়ে শুধু প্রথম না, আরও আগেও গিয়ে বিভিন্ন জায়গায় এই নেকা বিষয় নিয়ে ঝামেলায় পড়ছে। তো দেখা যাচ্ছে গত সরকারের আমলে হয়তো আমরা সব কিছু বলতে পারি। তো যেহেতু এই সরকারের আমলে আমরা সব কিছু বলতে পারতেছি, আমাদের বাক স্বাধীনতা পেয়েছি, তো আমার মনে বিষয়টা প্রতিবাদ করা উচিত। তো আবার আমার ডিপার্টমেন্টের গ্রুপেও বিষয়টা আলোচনা হয়। আমাদের ব্যাচমেটরা অনেকে আমাকে বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে বলেন, কারণ অনেকেই নানা ধরনের সিনিয়ররা সহ অনেক সময়ই অনেকে প্রবলেমের শিকার হয়েছে। তো তারপর আমি একটা পোস্ট দিই, আমার নিজের আইডিতে পোস্ট দিই, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদে পোস্ট দিই। তো ওইখানেও পোস্টটা ভালোই রিচ পায়। সবাই নানা ধরনের কমেন্ট করে, সবাই বেশিরভাগ সাপোর্টিভই ছিল। সবাই বলতেছিল যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত, কারণ হিজাব নিকাব ইস্যু নিয়ে ঝামেলাটা কিন্তু নতুন না। আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক দিন যাবত এই সমস্যাটা চলে আসতেছে। তারপর গিয়ে কতক্ষণ পরে 1-2 ঘন্টার মধ্যেই আমাকে ডিপার্টমেন্ট থেকে কল দেওয়া হয়। ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান স্যার, উনি আমাকে কল দেন। কল দিয়ে আসলে স্যার বললেন যে স্যারও চান এখন এই সমস্যাটা সমাধান করতে। তখন স্যার বলেন যে স্যারের নিজেরও এটা নিয়ে অনেক সময় অনেক সমস্যা ফেস করতে হয়, এই যে মেয়েদের নিকাব খোলা নিয়ে বা মেয়েরা যে ডিনাই করতেছে মুখ খুলতে। তো স্যার বলেন যে স্যারও চান একটা যৌক্তিক সমাধান হোক। তো স্যার তখন আমাকে বলেন যে তুমি সহ যারা গিয়ে সমাধান চায় তারা যদি আমার কাছে আসে, আমি ইনশাল্লাহ তোমাদেরকে মানে প্রশাসন বরাবর নিয়ে যাওয়ার জন্য হেল্প করব। তো স্যার এই আশ্বাস আমাদেরকে দেন। এর আগেও আমরা দেখছি যে আমাদের সিনিয়ররা সহ অনেকেই এ বিষয়ে সমস্যা ফেস করছে। তখন এ বিষয়ে এরকম আশ্বাস হয়তো আমরা আগেও পেয়েছি, কিন্তু তখন কাজ হয় না আসলে।
কিন্তু এইবার স্যার ভালোভাবে আশ্বাস দিয়েছেন, যে বলেছেন যে কাজ হবে, তোমরা আসো, আমি তোমাকে হেল্প করবো ডিন বরাবর গিয়ে, তারপর হচ্ছে ডিন স্যার বরাবর গিয়ে, তারপর ভিসি স্যার বরাবর যাওয়ার জন্য। তো এরকমই ছিল। তো আমার মনে হচ্ছে যে হয়তো বা এটা এমনও হতে পারে যে ইস্যুর নিচে ইস্যু চাপা হয়েও যেতে পারে। তো আমার মনে হচ্ছে যে আমি শুধু এখন না, আরও আগেও যেহেতু সমস্যা ফেস করছি, তো আমার মনে হয় বিষয়টা নিয়ে আমার একটা অফিসিয়ালি দাবি উত্থাপন করা উচিত। শুধু আমার না, আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো মেয়ে যারা হচ্ছে হিজাব নিকাব পরে, তাদের এই স্বাধীনতার মানে হস্তক্ষেপ করা হয়। দেখা যাচ্ছে যে হিজাব নিকাব পড়লেই তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা হয়, বা দাঁড়িয়ে বিভিন্ন কথা শোনানো হয়, সে যেটাই হোক, আপনারা অনেক কিছু হয়তো বা জানেন। তো এরপর আমি এখন হচ্ছে গিয়ে বলতে চাই যে আমাদের ভার্সিটির সবগুলা মানুষ যেন হচ্ছে গিয়ে, সবগুলো মেয়ে যেন এই স্বাধীনতাটা পায়। সে যে পোশাক পরবে তার নিয়ে কোনো টিচার কখনো কথা বলতে পারে না, তার পরীক্ষার হলে মানে পোশাক কখনো বাধা হতে পারে না, সে হচ্ছে মুখ খুলে দেখাটা কোনো মেইন ফ্যাক্ট হতে পারে না। মুখ না খুলেও মানে আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ, আইডেন্টিফাই করার অনেক ওয়ে আছে। তো যেটা হচ্ছে আমরা দেখতেছি সব দিক থেকে আমরা আধুনিক হয়েছি, কিন্তু দেখা গেছে যে এই দিকটাতে আমরা পিছিয়ে আছি। এই দিকটাতে গেলে আমরা সেই সনাতনী পদ্ধতিটা নিয়ে আসতেছি। আমরা বলতেছি কি যে মুখ না দেখে যদি পরীক্ষার হলে বসি, তাহলে হচ্ছে গিয়ে পরীক্ষাটা যদি প্রক্সি দেয়, অনেকে আছে নকল করে, কানে ইয়ারফোন লাগায় বা যেভাবে হোক ডিভাইস ইউজ করে। তো এই জন্য হচ্ছে আমরা মুখ দেখতেছি বা কান খোলা রাখতে বলতেছি, এটা অনেকে বলতেছে। কিন্তু এটা আসলে বর্তমান বাংলাদেশের সাথে যায় না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না। যেখানে আমরা এতটা এগিয়ে গিয়েছি, সেখানে আসলে এই একটা মানে পুরাতন কথাটা বলা যায় না। তো সেই ক্ষেত্রে আমি আমার কিছু দাবি, 3টা দাবি আমি অফিসিয়াল বলতেছি। আমার হচ্ছে মাননীয় উপাচার্য বরাবর দাবি জানাচ্ছি, আমি এটা অফিসিয়ালি জানাচ্ছি। এটা হচ্ছে অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ভাইভায় সনাতনী পদ্ধতিতে শিক্ষার্থীদের চেহারা দেখে শনাক্তকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শনাক্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার পূর্বে পর্যন্ত নারী শিক্ষার্থীদেরকে পরীক্ষা ও ভাইভায় নারী শিক্ষিকার মাধ্যমে শনাক্ত করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিপূর্বে নারী শিক্ষার্থীদের সাথে সংগঠিত প্রতিটি নিপীড়ন ও হেনস্থার যথাযথ তদন্ত সাপেক্ষে সকল নিপীড়কদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধন্যবাদ। পরবর্তীতে যদি এই দাবি মেনে না নেওয়া এই দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে কি কোনো কর্মসূচি থাকছে কিনা বা কোনো আলটিমেটাম দিচ্ছেন? আমি বলি, আসলে এই যে আলটিমেটাম দিয়ে কাজ করানো, এটা আসলে আমাদের সোসাইটির একটা ট্রেন্ড হয়ে গেছে। আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী, তো আমরা সেই ধরনের ট্রেন্ডে যাচ্ছি না। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই ব্যাপারগুলোতে যথেষ্ট সহনশীল, তাদেরকে আমাদের আলটিমেটাম দিতে হবে না। তারা এমনিতেই, আমরা যেহেতু আমাদের পিতামাতা আমাদেরকে এখানে পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন, আমরা যেন আমরা মা বোন যেহেতু আমাদের মা বাবা আমাদেরকে নিয়ে টেনশন করেন, আমার বিশ্বাস যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী তাদের সন্তান সন্ততিরাও দেশে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তারাও তাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে টেনশন করে। তো আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে সেরকমই টেনশন করেন। তো আমার বিশ্বাস যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাদের আলটিমেটাম দিতে হবে না, তারা এমনিতেই এই দাবিটা মেনে নেবে, এবং এটা দীর্ঘদিনের দাবি। এখন বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্ব অনেক আগে গেছে। ইভেন আমাদের যে আইডি কার্ড, ডিজিটাল আইডি কার্ড কিন্তু আমরা ব্যবহার করি, এখানে চিপ রয়েছে, সেই চিপের মাধ্যমেও কিন্তু একজন শিক্ষার্থীকে খুব সহজে আইডেন্টিফাই করা যায়। এই ব্যাপারটা কেন যেন আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন যে সেটাকে কাজে লাগাচ্ছে না, সেটা আমার আসলে বুঝে আসে না। তো আমি বিশ্বাস করি আমাদের মাননীয় উপাচার্য মহোদয় এই ব্যাপারটা অত্যন্ত খুবই সেন্সিটিভ, যেহেতু ইস্যু হিজাব ইস্যু, বাংলাদেশের 90% মুসলমানের কান্ট্রি। তো এই ব্যাপারটা যেন খুবই সেন্সিটিভলি এবং খুবই স্ট্রংলি এই ব্যাপারটা দেখেন, এবং এত সংক্রান্ত যে সনাতনী আইন রয়েছে, সে আইনটা যেন অনতিবিলম্বে সেটা যদি সিনেটে উত্থাপন করার মাধ্যমেও সংশোধন করার দরকার পড়ে, সেটাও যেন উত্থাপন করেন। কারণ একজন মেয়েও যদি এটার কারণে হেনস্থার শিকার হয়, একটা মেয়েকে যেমন রাস্তাঘাটে উন্না পড়তে বলা, এটা যেমন একটা ক্রাইম, এবং এটার মাধ্যমে একজন মানুষ যেমন অপদস্থ হয়ে মানে একটা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক তেমনিভাবে একজন মেয়েকে নিকাব খুলতে বলা, সেটাও এক ধরনের ক্রাইম, সেটাও একটা ক্রাইম। তো আমরা চাই না আমাদের এই বাংলাদেশে কোনো ধরনের ক্রাইম, এই ধরনের ক্রাইম হোক। আমাদের মা বোন সহ যারা আছেন তারা যেন সকল প্রকারের নিপীড়ন থেকে মুক্তি পায়, এবং হচ্ছে সকল ধরনের এই জাতীয় যে সমস্যাগুলো যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে কর্তৃপক্ষ যেন সমাধান করে। আমি আরেকটু বলি, মানে অনেকেই হচ্ছে গিয়ে বলতেছে যে ইস্যুটা ডিপার্টমেন্ট ওয়াইজ, বলতেছে যে বাংলা বিভাগ এজন্য হচ্ছে গিয়ে এরকম হিজাব নিকাবের সমস্যা হচ্ছে। আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ না বিষয়টা,
আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা এই ধরনের ইস্যু নিয়ে হিজাব নিকাব ইস্যু নিয়ে নানা ধরনের অপদস্থের শিকার হন। দেখা যাচ্ছে যে শুধু বাংলা বিভাগে না, এটা আমাদের অন্যান্য অনেক বিভাগে আছে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে আমি আগে পোস্ট দেখছিলাম যে কোন কোন বিভাগে এরকম সমস্যা হয়েছে। সব বিভাগে, প্রায় সব বিভাগে এরকম অনেক মেয়েরাই থাকে যারা হচ্ছে হিজাব নিকাব প্রত্যেক সেশনেই থাকে। তো আমি বলবো যে এখানে ডিপার্টমেন্টের কোনো ফ্যাক্ট না, আমার ডিপার্টমেন্টের প্রতি কোনো অভিযোগ নাই বা আমার কোনো টিচারের প্রতি কোনো অভিযোগ নাই। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম দিয়ে দিছে, পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি নিয়ম দিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে নিয়মটা চেঞ্জ করা উচিত। আমাদের গোড়া থেকে সমস্যা সমাধান করতে হবে। আজকে ডিপার্টমেন্ট আমাকে একা হচ্ছে, আমার বাংলা ডিপার্টমেন্ট আমাকে এই বিষয়টা হচ্ছে কনসিডার করলো, কিন্তু অন্য ডিপার্টমেন্টে আরেকদিন এই বিষয়টা হবে। তো আমি চাই এটা একদম গোড়া থেকে ঠিক হোক, যেন হচ্ছে কখনোই কোনো মেয়ে যেন এটা নিয়ে সমস্যা ফেস না করে। আচ্ছা, তাহলে একটা বিষয়টা হলো সেটা হলো যে আপনি যেহেতু এই বিষয়টা ফেস করছেন এবং সেটা কোর্ট দিয়েছেন, এর ফলে একটা প্রভাব কিন্তু সবার মাধ্যমে পড়ছে এবং সাংবাদিকরা চেয়ারম্যানকে কল দিয়ে এই বিষয়টা জানার চেষ্টা করছে। এই বিষয়টা আপনার যেহেতু আরও শিক্ষা জীবন আরও কয়েক বছর বাকি আছে, 3 বছর কমপক্ষে বাকি আছে, সেক্ষেত্রে আপনার উপর রেজাল্টের প্রভাব পড়তে পারে, সেই বিষয়ে আপনি ভেবেছেন কিনা বা আপনার? আমার মনে হয় আমার রেজাল্টের উপর কোনো প্রভাব পড়বে না, কারণ আসলে আমার ডিপার্টমেন্টের টিচার তো আমার সাথে কোনো পার্সোনাল দ্বন্দ্ব নেই, বা ডিপার্টমেন্টের তো সমস্যাটা হচ্ছে মূলত যে নিয়মের মাঝখানে পড়ে গেছি আমরা। তো এখন ডিপার্টমেন্টের টিচার আমার মনে হয় এমন না যে ওনারা কোনো ব্যক্তিগত আক্রোশ আমার উপর খাটাবেন, বা আমার এমনও মনে হয় না যে আমি কোনো ডিপার্টমেন্টের টিচারকে হেনস্থা করেছি যে কোনো সমস্যা হতে পারে। ডিপার্টমেন্টের টিচাররা আমার সাথে যথেষ্ট হেল্পফুল আচরণ করেছে। পরে দেখা গেছে যে স্যার আমাকে কল দিয়ে বলেছে যে তোমার যে ধরনের হেল্প লাগে আমি করবো। কারণ আমি স্যারকে বলেছিলাম যে আমি তো উপর মহল পর্যন্ত যেতে পারতেছি না, তো আমার প্রয়োজন ছিল উপর মহল পর্যন্ত যাওয়া। তখন স্যার আমাকে বলেছেন যে আমি তোমাকে ডিন অফিস বরাবর নিয়ে যাব, তারপর ডিন অফিসের মাধ্যমে আমি তোমাকে ভিসি স্যার বরাবর নিয়ে যাবো। তো আমার মনে হয় না আমার রেজাল্টের উপর কোনো প্রভাব পড়বে, কারণ আমার মনে হয় না আমার ডিপার্টমেন্টের টিচাররা এমন। আমি 2 বছর যাবত পড়তেছি, এখন আমি 2য় বর্ষে অধ্যয়নরত আছি। আপনি বলছিলেন যে সব মেয়েদের নিয়ে এটার প্রতিবাদ করার জন্য আসলে এই দাবিটা জানানোর জন্য এই বিষয়টা আপনি বলছেন, আসলে এই বিষয়টা সবার কাছে কোনো বার্তা দিতে পারছেন সব মেয়েদের সঙ্গে যেটা বলছেন আসলে আচ্ছা, এটা মনে হয় যে এটা সবার ব্যক্তিগত একটা ইস্যু, যেহেতু ওর সাথে ব্যক্তিগতভাবে ব্যাপারটা ঘটছে। তো আমার মনে হয় প্রত্যেকটা মুসলমান মেয়ে তার যে শালীনতার জায়গা, হিজাব নিকাবের যে অধিকার, সেই অধিকারটা আমার মনে হয় যে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকেই হচ্ছে প্রত্যেকের জায়গা থেকে আমার মনে হয় যে এটা কথা বলবে। এবং আমার বিশ্বাস যে এই যে সমস্যাটা রয়েছে বিশ্ববিদ্যালয়ে, সেই সমস্যাটার সমাধান হবে। সবাইকে ধন্যবাদ। আপনি সিস্টেম পরিবর্তনের কথা বলছেন, এখন আপনি যে হেনস্থার শিকার হয়েছেন বা এরকম কিছু একটা কথা উঠে আসছে, এক্ষেত্রে আপনি কোনো স্পেসিফিক শিক্ষককে দোষী করতে চান? না, আমি কখনোই কোনো শিক্ষককে দোষী করতে চাই না। দোষ তো শিক্ষকের না, দোষ তো সিস্টেমের। আমরা সিস্টেমের মাঝে পড়ে গেছি। কি করছে, ওই পরীক্ষার থেকে বলেই দিছে যে শিক্ষার্থীকে কান খোলা রাখতে হবে, হচ্ছে গিয়ে মুখ খোলা রাখতে হবে শনাক্ত করার ইয়াতে। এখানে কোনো নির্দিষ্ট শিক্ষকের কোনো দোষ নেই। উনি আসছে আমাকে চেক করতে, কারণ ওনার তো ডিউটির মধ্যে পড়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি কোনো টিচারকে কখনোই দোষ দিতে চাই না। আমি বলতে চাই আমাদের গোড়া থেকে চেঞ্জটা করা উচিত। কোনো ব্যক্তি কোনো টিচারের কিছু বলে ইয়াটা না, টিচারকে না। সেটা হচ্ছে যে আপনি যে ফেসবুকে পোস্ট করেছেন যে আপনি ওই সময়টাতে আপনার মনে হচ্ছিল বিষয়টা ঘটবে, আপনি লিখতে পারছিলেন না, আপনার কান্না পাচ্ছিলেন, সেটা আসলে কেন? আপনি তো জানতেন যে এটা একটা সিস্টেম। আমি ভয় পাচ্ছিলাম, কারণ কি আমি ভয় পেয়ে গেছিলাম। 1 নাম্বার হচ্ছে ভয় পেয়ে গেছিলাম, আর একটা হচ্ছে সেমিস্টার ফাইনাল রোজা রেখে গিয়েছে, যেহেতু আপনারা জানেন রোজা রেখে পরীক্ষা দেওয়া তো একটু এমনিতে টাফ। তো আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ আরেকটা বিষয় আছে, আমি আগে থেকে প্রিপেয়ার ছিলাম যে আমি হচ্ছে এবার মুখ খুলবো না, আমি যেভাবে হোক মুখ খুলবো না এবার। তো আমি যখন এটা ডিসিশন নিয়ে গেছি, তখন দেখা যাচ্ছে যে যখন টিচার আলোচনা করতেছে, তখন আমি বুঝছি যে কিছু একটা হবে হয়তো বা। আমি জানি সিস্টেম, কিন্তু আমার তো এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি যদি আজকে না দাঁড়াই, তাহলে তো হচ্ছে কি এরকম আরো অনেকগুলো জিনিস চাপা পড়ে যাবে। আপনার ফেসবুক পোস্টের মাধ্যমে যেটা এসেছে যে আপনাদের টিচার হেল্প করেছে, যে নারী ম্যাম যিনি ছিলেন তিনি আপনার এসে পরে যিনি আপনার চেয়ারম্যান, তিনি হয়তো কিছু বলে উনি বের হয়ে গেছিলেন, স্যারের সাথে কথা বলতে যাবেন। তারপর আপনি কিন্তু অনেক সেন্সিটিভ মনে হলো যে আপনি অনেক ভয় পেয়েছিলেন, লিখতে পারছিলেন না, কান্না করছিলেন, আসলে সবই জানতেন। তারপরে আসলে এইটা তো আপনাকে এখন আমি বলে বোঝাতে পারবো না, ওই সিচুয়েশনটা ওইখানে থাকলে আসলে বোঝা যেত। একটা সেমিস্টার আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমি অতটাও সাহসী মানুষ ছিলাম না। আমার আসলে মনে হয়েছে যে আমি যে কাজটা করতেছি, আমি কয়েকজনকে পাশে পাবো বা হচ্ছে কি হতে পারে, এরকম একটা কাজ করতেছিল যে কি হবে কি না কি হবে, আর লিখতে পারতেছে না। যখন টিচাররা সামনে দাঁড়িয়ে থাকে বা ম্যাম আমাকে বলতেছে, তখন ভয় পেয়েছিলাম। আরেকটা ভয় পাচ্ছিলাম যে আমাকে না আবার একটু যদি আমাকে বলে টিচার যে না খুলতেই হবে মুখ, তখন আমি কি করবো,
এরকম একটা, কিন্তু আল্লাহর রহমতে হচ্ছে তেমন কোনো সমস্যা হয়নি। আমার হচ্ছে গিয়ে ম্যাম এসে মুক্তি সবাইকে অসংখ্য ধন্যবাদ।